দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। চাইলে জাতীয় নির্বাচনে সহায়তা দেবে জাতিসংঘ, বিএনপিহীন 160 ইউপিতে ভোট কাল। আরও 6 মাস মুক্ত থাকছেন খালেদা জিয়া, ভয়ে বিদেশ যাত্রায় সরকারের বাধা। তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং অন্য শর্ত আপনার বহাল থাকবে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত বেশি ভয় পান যে তাকে কোনো মতেই তারা দেশের বাইরে যাওয়া বা তাকে মুক্ত করার বিষয়টা তারা ভাবতেই পারে না। ই কমার্সে প্রতারণা ইস্যু হাইকোর্টে, গ্রাহকের অর্থ ফেরাতে সরকারের পরিকল্পনা নেই। সাবেক ডিআইজি প্রিজেন্স পার্থ গোপালের আত্মসমর্পণ, ফের ঠাঁই কারাগারে। আঠারো জেলায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে, রেড জোন পঞ্চগড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি মনজুর আলমতিন। সাম্প্রতিক রাজনীতিতে বেশ পুরনো আলাপ আবারও উঠছে এখন, সেটি হচ্ছে নির্দলীয় একটি সরকারের অধীনে নির্বাচন করা যায় কিনা। বিএনপি সেই আলোচনাটি তুলেছে, এর পাশাপাশি আওয়ামী লীগ বলছে আবারও নতুন করে যে এই ধরনের এখন আর কোনো সুযোগ নেই। এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় সামনে এসেছে, তার মধ্যে উপনির্বাচনগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রবণতা সামনে এসেছে। আছে ইউপি নির্বাচনগুলোতেও একই ধরনের প্রবণতা। সেখানে আপনারা নিশ্চয়ই শিরোনামে জেনেছেন যে 44টি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, চেয়ারম্যানরা নির্বাচিত হয়ে গেছেন। সব মিলিয়ে আসলে এই যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে আমাদের, সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আছেন জনাব মাসুদ কামাল, তিনি সিনিয়র সাংবাদিক। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ হাবিবে মিল্লাত এমপি, তিনি সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে শুরুতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের যে খবরগুলো আপনাদেরকে বলছিলাম তা নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। ভোট হওয়ার কথা ছিল আরও 3 মাস আগে, কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় এতদিন স্থগিত ছিল তা। ভোটের আগের দিন তাই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেন নির্বাচনী কর্মকর্তারা। তাদের কাছে তুলে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। জেলার 34টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, তার ভিতরে 2টি ইউনিয়ন পরিষদ হবে ইভিএমের মাধ্যমে। আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে নির্বাচনী এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। সেই সাথে মাঠে আছে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মানুষ যাতে স্বস্তির সাথে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এই জন্য আমাদের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। ইনশাআল্লাহ আগামীকাল আমরা যে বিএনপির অংশগ্রহণ ছাড়া এই ভোটে 160টি ইউনিয়নের মধ্যে 44টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে চেয়ারম্যান প্রার্থীরা, আর 9টির মধ্যে 3টি পৌরসভায় মেয়র প্রার্থীরা জয় পেয়েছেন ভোট ছাড়াই। নির্বাচন কমিশন বলছে প্রার্থীরা অংশগ্রহণ না করলে ইসির কিছুই করার নেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সেটি ইলেকশন কমিশন যদি কেউ প্রতিযোগিতা না করেন, সেখানে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবেই বলতে পারে। নির্বাচনী এলাকায় নিষিদ্ধ করা হয়েছে মিছিল সমাবেশ, সেই সাথে যানবাহন চলাচলও শিথিল রয়েছে। আমাদের রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসকরা যেখানে তারা মনে করেছেন যে আপনি যে কথাটি বলেছেন, ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণে রাখার জন্য, একটা সুন্দর পরিবেশ রাখার জন্য তারা আমাদেরকে বলেছেন যে এখানে অতিরিক্ত ফোর্স দরকার, এবং সেটি আমরা দিয়েছি। 160টির মধ্যে 11টি ইউনিয়ন ও 9টি পৌরসভার সবগুলোতে ভোট হবে ইভিএমে। শুরুতেই ডক্টর মিল্লাত আপনার কাছে আসতে চাই। আজকে দৈনিক প্রথম আলোতে একটি রিপোর্ট ছাপা হয়েছে, সেখানে উপনির্বাচনের উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে সেখানে জাতীয় পার্টির যারা প্রার্থী ছিলেন তারা বিভিন্ন সুবিধা নিয়ে তারা এমন অভিযোগ পেয়েছেন যে সুবিধা নিয়ে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং এতে করে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। সেখানে জনাব বদিউল আলম মজুমদার, তিনি সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক, তিনি বলেছেন যে এখন আসলে সবাই ধরে নেয় যে আওয়ামী লীগের প্রার্থী জিতবেন,
তাই অযথা কষ্টের মধ্যে না গিয়ে যা সুবিধা আগে থেকেই পাওয়া যায় তেমনটি নিয়ে তারা বোধহয় নির্বাচন থেকে সরে দাঁড়ালেই এক ধরনের স্বস্তির মধ্যে থাকছেন। চাপের কারণে তারা সরে যাচ্ছেন এমন কথাও অনেক প্রার্থী বলেছেন। নির্বাচনী ব্যবস্থা নিয়ে এই প্রশ্নগুলো তো শুধু জাতীয় সংসদের নির্বাচন বলুন, উপনির্বাচন কেন্দ্রিকই নয়, এর বাইরে ইউনিয়ন পরিষদে আপনারা দেখছিলেন যে 44টি ইউনিয়নের চেয়ারম্যানরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এই যে বিপুল সংখ্যক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন আমরা দেখছি, সেটার ব্যাপারে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের চিন্তাটা কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা বিজ্ঞ আলোচক রয়েছেন এবং শুভেচ্ছা দর্শকদের। আপনি প্রশ্নটি করেছেন যে বিশেষ করে কুমিল্লায় যে উপনির্বাচনটি হওয়ার কথা, সেইখানে প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করার কারণে সেইখানে নির্বাচনের একক প্রার্থী থাকার কারণে তাকে নির্বাচিত ঘোষণা করা হবে। এটা আপনি দেখেন, দুজন প্রার্থী কিন্তু দাঁড়িয়েছিল। আমি পত্রিকায় পড়েছি প্রথম আলোতেই যে একজন হচ্ছে আওয়ামী লীগের প্রার্থীর ছাত্র, আর একজন হচ্ছে পারিবারিক চাপের কারণে সরে গেছে জাতীয় পার্টির। আবার কখনো কখনো বলা হচ্ছে জাতীয়, আবার দেখা যাচ্ছে সেই পত্রিকায় লেখা হয়েছে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে এবং অনৈতিক সুবিধা নিয়েছে। রাজনৈতিক নেতাদের যদি চরিত্র এরকম হয়, আসলে সত্যিকার অর্থে এই ধরনের রাজনৈতিক নেতাদের দরকার আছে কিনা সেটাও চিন্তা করে দেখতে হবে। কয়েকটি ব্যাপার খেয়াল করে দেখেন, আজকে 44টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিন্তু আপনারাই দেখিয়েছেন যে সেখানে ভোট হচ্ছে না, অর্থাৎ যে ক্যান্ডিডেট আওয়ামী লীগের পক্ষ থেকে নমিনেশন পেয়েছে তারাই জিতে গেছেন। আমার মনে আছে 14 সালের নির্বাচনের কথা, যখন আমিও তাদের একজন, যে 153 জন বা 54 জন প্রার্থী না পাওয়ার কারণে তাদেরকে নির্বাচন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে হয়। এটা সত্যিকার অর্থে প্রার্থীর জন্য একটা যেতে তার জন্য একটা দুঃখজনক ব্যাপার। এ কারণেই আমি আমার কথা বলতে পারি, আমি তার আগের 7টি বছর আমি যেহেতু নির্বাচন করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং দল আমাকে পরবর্তীতে নমিনেশন দিয়েছে, আমি প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে গেছি, ভোট চেয়েছি, আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে আসেননি। এই দুঃখটা আমার রয়ে গেল সারা জীবনের জন্য, যে তাদের ভুলের কারণে আমাকে মাসুল গুনতে হচ্ছে ওই 153 জন বা 154 জন এমপির মাঝখানে থাকতে হচ্ছে। সুতরাং রাজনৈতিক দলের এইখানে একটা বড় ভূমিকা আছে, যে কোনো গণতান্ত্রিক দলের এখানে একটা বড় ভূমিকা আছে। তারা অবশ্যই রাজনীতি তারা যারা করেন তারা চাইলে নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা চাইলে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এটা নিয়ে কিন্তু তাদের অধিকার আছেই। কিন্তু কোনো অনৈতিক সুযোগ সুবিধা নিয়ে যদি সরে যায়, অন্য কোনো কারণে বিব্রতকর অবস্থা পরিস্থিতি করার জন্য যদি সরে যায়, সেটা কিন্তু তাদের রাজনৈতিকভাবে তাদেরকেই হেয় প্রতিপন্ন করে। সুতরাং আমি এ ব্যাপারে বলতে চাই যে যারা নির্বাচন, দেখুন এই যে ঘটনাটির কথা বললেন, সেখানে উদাহরণ টানা হচ্ছে যে এই যে প্রার্থীরা সরে গেছেন তাদের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বৈঠক হয়েছে এবং তারপরেই তারা সরে দাঁড়িয়েছেন। তাহলে এই বৈঠকগুলো কিসের জন্য হচ্ছে? আপনাকে জিজ্ঞেস করতে পারি আমি, বা আমি নিজেই বলি, সেটি হচ্ছে যিনি বাকি দুজন যে দাঁড়িয়েছেন তারা কিন্তু আওয়ামী লীগের প্রার্থী নয়, তারা তাদের দলের প্রার্থী এবং দল তাদেরকেই সাধারণত মনোনয়ন দেয় যারা দলের প্রতি বিশ্বস্ত। সেই বিশ্বাস ভঙ্গকারীরা দলের সাথে যদি বিশ্বাস ভঙ্গ করে থাকে তাহলে তো দল থেকে বহিষ্কার করেছে, সেটা ঠিক আছে, কিন্তু তাদের নিজের বিবেকের কাছে, নৈতিকতার কাছে তারা কোথায় থাকছেন এটাও তো দেখার দরকার আছে। কিন্তু এই বিশ্বাস ভঙ্গের প্রক্রিয়ায় আওয়ামী লীগের স্থানীয় নেতাদের যদি কোনো ভূমিকা থাকে, সেটার ব্যাপারে আওয়ামী লীগের প্রতিক্রিয়া কি? তাহলে সেটা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের জিজ্ঞেস করলে ভালো হতো। তবে আমি বলবো যে প্রত্যেকটি নির্বাচনেই তো আসলে বিভিন্ন ধরনের আলোচনা চলতেই পারে, হতেই পারে, কিন্তু আপনাকে আলোচনা করলেন আর আপনি নির্বাচন ছেড়ে দিবেন, আপনি কি ধরনের প্রার্থী? এটা তো আমার প্রশ্ন। জি, এর বাইরে আরো কিছু অভিযোগ শোনা যায় বিভিন্ন সময়ে। এর আগে জাতীয় নির্বাচনের সময়ে আমরা কিছু কিছু অভিযোগ পেয়েছি, সেখানে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চাপের কথা বলা হয়েছে। এরপরেও কিছু কিছু নির্বাচনে এই ধরনের অভিযোগ আমরা শুনেছি। এগুলোর ব্যাপারে কি কখনো তদন্ত হয়েছে যে সরকারি কোনো সংস্থা নির্বাচনে চাপ প্রয়োগ করে কিনা? এ ব্যাপারে কি তদন্ত হয়েছে যে কোন কোন প্রার্থীকে আসলে চাপ প্রয়োগ করা হয়েছে? কোন প্রার্থী স্পেসিফিক্যালি নিজে এসে বলেছেন কিনা সেটা কি আমি আসলে নিজে কেন শুনিনি। আপনি শুনেছেন বা নাম বলতে পারবেন? এগুলো তো বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে, সেটা কি আমলে নেওয়ার সুযোগ নেই সরকারের? গণমাধ্যমের প্রতিবেদন এসছে, নাম সহ এসছে কিনা আমি জানতে চাচ্ছি, যে কেউ ব্যক্তিগতভাবে বলেছে কিনা। আমি প্রার্থী ছিলাম, আমি জানি না, আমি জানার জন্য প্রশ্নটি করছি যে কোন প্রার্থী বলেছে। সেটা আপনি যেমন বললেন আপনি নিশ্চয়ই জানেন এবং আপনার উচিত এই মুহূর্তে বলা যে এই প্রার্থীকে এই গোয়েন্দা সংস্থা, এই সংস্থার লোক যে এই কথা বলছে এবং সেই জন্য তাকে প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে। ঢালাওভাবে বলা আসলে সঠিক নয়। জি,
অনেক ধন্যবাদ। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আসে। দুইজন হাবিব রয়েছেন আমাদের এখানে। এই যে বিভিন্ন অভিযোগের কথা বলা হচ্ছে এবং বিশেষত ডক্টর মিল্লাত যে চাপটির কথা বলছেন সেটি বলছেন যে এটি আসলে সুনির্দিষ্ট অভিযোগ আসেনি। আপনার মনে পড়ে কিনা সুনির্দিষ্ট অভিযোগ, সেটা জানতে চাই। আর এর পাশাপাশি যেটা জানতে চাই যে প্রার্থীরা যারা বসে যাচ্ছেন বা যারা বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছেন বলে অভিযোগ আসছে, সে দায় কি শুধুমাত্র এই প্রার্থীদের, সেই দলের, নাকি এর বাইরে গোটা রাজনৈতিক যে একটা পরিমণ্ডল রয়েছে সেখানেও খানিকটা দায় পড়তে যায়? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল 24-এর সম্মানিত দর্শক শ্রোতা, দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচক বিন্দুকে শুভেচ্ছা। আসলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এই মুহূর্তে, এই বিষয়টি নিয়ে আলোচনার কোনো সুযোগ আছে কি না এটি আমার কাছে প্রশ্ন। কারণ এটা তো নির্বাচন হচ্ছে, এটা তো তা উপহাস, জনগণের সাথে উপহাস হচ্ছে। আপনি দেখেন যে বিএনপির কথা বাদ দেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, সরকারি দল ছাড়া, যে আসলে দু একটা জায়গায় প্রার্থী দিতে পারে, জাতীয় মেনুন দু একটা দিতে পারে, জাতীয়পরে দু একটা জায়গায় দিতে পারে, তাছাড়া বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণ করতেছে না। স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠান পার করলাম আমরা, এটা লজ্জার ব্যাপার না? এটা লজ্জার ব্যাপার তো। মানে মুখ দেখায় কী করে, সরকারিভাবে মুখ দেখায় কী করে, আবার সেখানে যদি বলে যে যারা প্রত্যাহার করে নিচ্ছে তারা নৈতিকতা তাদের ব্যাপারে প্রশ্ন করছে। সরকারি কি নীতি আছে? এটাকে নির্বাচন হচ্ছে, এগুলো নির্বাচন হচ্ছে। জাতীয় পার্টি যে সরে গেল আপনারা যে এই থেকে চাঁদপুর থেকে, বা সিলেটে নির্বাচন হলো, তারা কি বলছে? কোথাও কোথাও একটা নির্বাচন হয়, আর কিসের নির্বাচন এটা? আওয়ামী লীগ মহাজোট একসাথে, এরা জাতীয় পার্টির সাথে এরা ইলেকশন করলো 2018 সালে, সিট ভাগাভাগি করে বললো যে তোমরা বিরোধী দলে যাও। এবার হাসানুল্লাহ কিনু ভাই ওর হাতকে মনকে বলে আপনারা বিরোধী দলে যান। আচ্ছা, এটা পৃথিবীতে কোথাও আছে? একসাথে নির্বাচন করে, এক প্রতীকে নির্বাচন করে, আমি নৌকা মার্কা পথে জিতলাম, আমি কেন বিরোধী দলে যাব? আমি নৌকার সাথে সিট ভাগাভাগি করে আমি জিতলাম, আমি কেন বিরোধী দলে যাব? এখন কেন সেই জাতীয় পার্টির প্রার্থীরা কেন এখন তারা ওখানে ভোট করতে যাবে? আর ভোট করতে বলতে রেজাল্টে জানা, যখন নৌকা মার্কা জিতে দেবে। বদিউল আলম বন্ধু যে কথাটা বলছে যে জিতে যাবে না, এটা একটা নির্বাচন, এটা একটা নমিশন, স্থানীয় সরকার নির্বাচন প্রতীক বরাদ্দ দিয়ে দিছে। চিন্তা করেন যে সাতক্ষীরা মনে হয় সম্ভবত মোট 66টা ইউনিয়ন কাউন্সিল, 38 জন ওখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা দেয়, 38 জন, আর 28 জন আওয়ামী লীগ প্রার্থী, কোনো দলের প্রার্থী নয়। এই যে নির্বাচন কমিশনার, এই যে লোকগুলো বসে আছে, এদেরকে বিবেক বলে কোনো জিনিস নেই। বেহায়ার মতো বলতেছে আমরা নির্বাচনটা করতে চাচ্ছি, আমরা সুন্দর করে প্রার্থী না। আরে প্রার্থী আসে না কেন? আপনার কাছে প্রার্থী আসে না কেন? মানুষ কেন ভোট করতে চায় না? লজ্জা করে না আপনাদের কথা? টেলিফোনটা নিয়ে নেই, বেহুদার মতো কথাবার্তা বলেন যে ভোট আমরা কি করবো? জনাব হাবিব, একটা টেলিফোন নিয়ে নিই একজন দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। টেলিভিশনের আওয়াজটা একটু বন্ধ করতে হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জিয়া বলছিলাম ধানমন্ডি জিগাতলা থেকে। জি, আপনার টেলিভিশনের শব্দ বন্ধ না করলে আপনার প্রশ্ন আমরা বুঝতে পারবো না। জি বলুন। জি স্যার, আমি বলতে চাচ্ছি আসলে দেশে যেভাবে নির্বাচনগুলো হচ্ছে এগুলো কিন্তু আসলে দেশের জন্য অনেক ক্ষতি হইতেছে। আমাদের যে প্রজন্মটা আগামীতে যে নির্বাচন নিয়ে এগিয়ে যাবে ওই সুযোগগুলো কিন্তু রইতেছে না। সম্পূর্ণ এটা কিন্তু আপনার এক ধরনের বিপজ্জনক হয়ে দাঁড়াইতেছে। যারা রাজনীতি করবেন কিন্তু আসলে ওরা কিন্তু সরে যাবেন। যারা আপনার এখন যে রাজনীতিক আছে যারা শিক্ষিত লোক তারা রাজনীতি করা উচিত, কিন্তু এখন অশিক্ষিত লোকেরা রাজনীতি করবে, শিক্ষিত লোকেরা রাজনীতি থেকে বাইরে থাকবে, এটা কিন্তু ঠিক নয়। জি, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। জনাব হাবিব, আপনার কাছে ফিরে আসি। আপনি যে কথাগুলো বলছিলেন এর পাল্টা যুক্তি হিসেবে আওয়ামী লীগের তরফ থেকে সবসময় মাগুরা নির্বাচনের কথা বলা হয়। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মোটামুটি কাজ করার পরে শেষে 2006-07 এসে যেভাবে ইয়াজউদ্দিন সরকার গঠন করা হলো সেটা নিয়েও বিস্তর প্রশ্ন করা হয় এবং এর পেছনে বলা হয় দুটো নির্বাচনী ব্যবস্থা রাজনৈতিক সরকারের অধীনে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচনী ব্যবস্থার ধ্বংসের দায় আসলে বিএনপির। সেটার ব্যাপারে আপনি কি বলবেন?
মাগুরা নির্বাচনের ব্যাপারটা আমি আপনাকে বলি, নির্বাচনটা ভালো হয়নি মোটেই। আজকে প্রধানমন্ত্রী সহ আমরা প্রায় 40 জন একই বিমানে গিয়েছিলাম এবং নির্বাচনের পর দিন হরতাল দেওয়া হয়েছিল। নির্বাচনটা ওখানে বিএনপি লোকেরা ওখানে জোরজবর করেছিল। আগের দিন ভোট কাটে নাই, পরদিন কাটছে। পরদিন হরতালের পরে আমরা আবার একই বিমানে আবার ফিরে আসছিলাম আমরা, এবং ওখানে সিদ্ধান্ত ছিল দলীয় সরকার অধীনে নির্বাচন যাবে না। যদি তার আগে ঢাকা এবং চিটাগাং দুটি নির্বাচনে, মেয়র নির্বাচনে সেখানে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছিল মেয়র, একটা নির্বাচন। আর এখন যদি 2018-14 সালে হলো যে 153টা তো বিনা প্রতিদ্বন্দ্বী, এখন 49টা কেন করলো না, একটা 50টা কেন হলো না? তার মানে আর কোনো নির্বাচন নাও হয় তা আমরা সরকার গঠন করার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। এক মাগুরা নিয়ে পড়ে আছে, হ্যাঁ, কিন্তু সরকারের সময় যা হলো সেটাকে আপনি কি বলবেন? একজন গুন্ডা বা একজন সন্ত্রাসী একজন একটা হাতে আঙুল কেটে দিচ্ছে, আর একজন তো গলা কেটে দিল কয়েকজনকে, সেইটা ওই আঙ্গুল কাটা নিয়ে পড়ে আছে। আরে মাগুরা নির্বাচনে একটা নির্বাচন, সেখানে দিনের বেলা ভোট কাটছে, অস্বীকার করি না। যখন ইয়াজউদ্দিন সরকার গঠন করা হলো সেটার ব্যাপারে আমি আপনাকে বলি, দুটো ধাপ পার হয়ে কেন সেভাবে করতে হলো? এখন মওদুদ আহমেদ যেটা জেনে হোক বুঝে হোক অসৎ উদ্দেশ্য যাই হোক নাকি, সেখানে বিচারপতিদের বয়স বাড়িয়েছিল, KM হাসানের বয়স না, প্রধান বিচারপতির বয়স না। এই জন্য বিচারপতির বয়স বাড়ানো করে সর্বশেষ বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন। তো KM হাসান একসময় বিএনপি রাজনীতি করতেন, এই অজুহাতে আওয়ামী লীগ তাকে মানতে চাইল না। যে কারণে 2007 সালে যে নির্বাচন, তার আগে আওয়ামী লীগ যখন এটা নিয়ে খুব বেশি মাঠ গরম করলো, তখন বিচারপতি KM হাসান নির্বাচনটা করতে চাইলেন না। উনি তো হওয়ার কথা, উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান। তারপরে একটা দুটো অপশন ছিল, তারপরে সেই অপশনগুলি আরও যদি একটা পিছিয়ে যেত তাহলে হতো। তারপরে ইয়াজউদ্দিন রেখে তখন একটা ব্যাপার তো ছিল, সংসদ তো ভেঙে দিয়েছিল, মন্ত্রী পরিষদ তো ভেঙে দিয়েছিল, ইয়াজউদ্দিন কেন? আমরা তারপরে 2014 সালের নির্বাচনের আগে আমরা বারবার বলেছি, আপনারা সংসদ ভেঙে দেন, মন্ত্রী পরিষদ ভেঙে দেন, আপনারা যাকে ইচ্ছা তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানান, যাকে ইচ্ছা তাকে প্রধান নির্বাচন কমিশন, আমাদের কোনো আপত্তি নেই। সংসদ না থাকলে, মন্ত্রী পরিষদ না থাকলে, আপনার নিজের আওয়ামী লীগের যদি ভাইটাল সবচেয়ে আমরা বলছিলাম তাদের নাম ধরে বলছিলাম, তাদের নির্বাচন কমিশন বানায় দেন প্রধান কি তত্ত্বাবধায়ক প্রধান, আমাদের কোনো আপত্তি নাই। তা দলীয় সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন যতগুলি হয়েছে তারাই ক্ষমতায় গেছে, তারাই গেছে, এরশাদের সময়ও গেছে, তারপরেও গেছে। কিন্তু 2014 সালের এবং 2018 সালের যে নির্বাচন হলো, একটা লোকের এতটুকু বিবেক নাই, এত বিবেকহীন হয়ে গেছে। নির্বাচনের পূর্বে অন্তত কয়েক হাজার মামলা দেওয়া হলো। পৃথিবীর কোথাও কি এরকম নির্বাচনে দাঁড়ানো পরে প্রার্থীর এলাকার সমস্ত নেতাকর্মীদের গ্রেপ্তার করে, খামাখায় মামলা দেয়, হাজার হাজার মামলা দেয়, শত হাজার লোককে গ্রেপ্তার করে। আমার এলাকায় 300-400 লোকের মামলা, 6টা মামলা দিল 2টা থানায়। আমাদের উপর আক্রমণ হলো, আমরা 50 জন প্রার্থী আমরা আহত হলাম। গয়েশ্বর চন্দ্র রায় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে 50 জন প্রার্থী আমরা আহত হলাম। 17 জন প্রার্থীকে আমাদের গ্রেপ্তার করলো। এরপরেও যদি এই নির্বাচন নিয়ে যদি বলে যে ভালো নির্বাচন হয়েছে, এদের তো মরার পরেও তো মানে এদের কোনো ইমান আমান আল্লাহ মানে কোনো করবে না, মানে মরার পরেও এদের কিন্তু মানুষ মাফ করবে না। আর এই যে নির্বাচন কমিশনার যাদের বলি, যারা মানে সাংবিধানিক প্রশ্নের অধিকার, একবার লজ্জা করে না? এই বাংলাদেশের মানে কি বলবো, বাংলাদেশের এই প্রধান নির্বাচন কমিশন আবার গেছে কোথায়? রাশিয়ায় গেছে ভোট দেখতে। ওখানে তো আসেই, রাশিয়ান ভোট তো ওরকমই হয়, ওখানে বাংলাদেশে এটা নিয়ে আরও অপবিত্র করতে গেছে। আমি বলছি নির্বাচন কমিশন যারা জড়িত, এই বাংলার মাটিতে আপনাদের একজন বিচার হবে। কে বিচার করে আমি জানি না। এই যে আপনারা ভোট ছাড়া এখানে নির্বাচিত হচ্ছে, আর লক্ষ লক্ষ না, শত কোটি টাকা আপনারা খরচ করাচ্ছেন, শত কোটি কেন খরচ করতেছেন আপনারা? কিসের কারণে খরচ করতেছেন? এখানে কি কোনো দল প্রার্থী, এখানে অন্য কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করছে? নির্বাচন কি এক দলের নির্বাচন হয়? বরঞ্চ এই নির্বাচন না করে আপনি ডিক্লেয়ার দিয়েছেন আওয়ামী লীগের এইদেরকে, টাকা খরচ করতেছেন, কার টাকা খরচ করতেছেন আপনি? জি, অনেক ধন্যবাদ। একটু জনাব মাসুদ কামালের কাছ থেকে শুনতে চাচ্ছি এই পর্যায়ে। নির্বাচন প্রভাবিত করার সুনির্দিষ্ট অভিযোগের কথা একটু আগে জনাব হাবিব মিল্লাত জিজ্ঞেস করছিলেন। একটা উদাহরণ মনে পড়ে, জনাব হোসেন মোহাম্মদ এরশাদ মরহুম স্বৈরশাসক, তার হাসপাতাল যাত্রা এবং তারপর সিদ্ধান্ত পরিবর্তন, সেটা হয়তো অনেক বড় দাগের হিসেব। এর বাইরে এখন যেভাবে নির্বাচন হচ্ছে, সেখানে যে কথা দিয়ে শুরু করেছিলাম, জনাব বদিউল আলম মজুমদারের অভিযোগ যে আসলে সবাই ধরেই নেয় যে সরকারি দল বিজয়ী হবে, এবং একই অভিযোগ একটু আগেই জনাব হাবিবুর রহমান হাবিবও করছিলেন। সেটাই কি তাহলে অবস্থা দাঁড়িয়ে গেছে, নাকি এর মধ্যে থেকেও একটা জাতীয় নির্বাচন হতে পারে যেখানে আসলে সত্যিকার অর্থে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে? না, এখন বিষয়টা হয়েছে কি, ওই যে আমাদের দুজন বক্তা কিন্তু বললেন একটা কথা, এটা একটা লজ্জার ব্যাপার।
ডক্টর মিল্লাত যেটা বললেন যে সেটা হলো যে যারা নির্বাচনে অংশ নেয় তারা নিজেরা কেন প্রত্যাহার করে নেয়, হ্যাঁ, এটা তো এক লজ্জার ব্যাপার। আবার হাবিব ভাই বললেন যে সরকার যেভাবে নিচ্ছে এটা তাদের লজ্জা পাওয়া উচিত। আসলে লজ্জা কিন্তু কেউ পায় না, সরকারি দলও পায় না, যারা নির্বাচনের দ্বারা তারাও পায় না। লজ্জা যেটা পাচ্ছি আমরা জনগণ, জনগণ খুবই লজ্জিত। এই যে ভোটের নামে যা হচ্ছে, একদল বিজয়ী হচ্ছে, বিজয় মিছিল করছে, শিক্ষিত লোক, কিন্তু খুব শিক্ষিত লোকরা ভোট করছেন। একজন তো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, উনি তো নির্বাচিত হয়ে যাচ্ছেন। তো লজ্জিত তো ওনাদের হওয়া উচিত যে জনগণ কোনো ভোট দিল না, আমি ইলেক্টেড হয়ে গেলাম। জনগণ লজ্জাও পাচ্ছে, জনগণ বলছে আমার তো কোনো কাজ নাই, এটা ভোট বলে কেন, এটাকে ভোট বলা হচ্ছে কেন? ভোট নেই। আমি একজন ভোটার হিসাবে, মিল্লাত সাহেব হয়তো একজন প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন, হাবিব ভাই হয়তো একজন প্রার্থী হিসেবে নির্বাচিত হতে পারেননি, ওনাদের অভিজ্ঞতা ওনাদের মতো। কিন্তু আমি একজন ভোটার হিসেবে বলতে পারি যে ভোটাররা লজ্জিত যে এই ভোট নামের এই প্রহসনটা কেন হচ্ছে দেশে। 2019-এ যেটা হয়েছে, 2014-তে যেটা হয়েছে এবং আগামীতে যেগুলো হতে থাকবে, এগুলি ভোট নয়, এগুলিকে ভোট বলার কোনো সুযোগই নেই। আমি নিজে আমার অভিজ্ঞতা বলতে পারি, আমি ভোট দিতে গিয়েছিলাম, অতদূর ওই কে কি বললো তাহলে তো কোনো দরকার নাই। আমার ভোট তো একজন দিয়ে দিচ্ছে, আমার সামনেই দিয়েছে, বলছে এখানে চাপ দেন, জোর করে বলছি, আমি দিই সে চাপ দিয়ে দিচ্ছি, আমি এটা হইচই করছি, বলছি কার কথা কে শুনে। একজন দর্শক বোঝা যাচ্ছেন, আপনার কাছে ফিরিয়ে আবারও দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতিন ভাই বলছেন? জি, হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি তো প্রশ্ন করেছি ভাই। জি, আরেকবার বলতে হবে আপনার প্রশ্নটি। আচ্ছা, মতিন ভাই কি লাইনে আছেন? জি ভাই, ভালো আছেন আপনি? জি জি, আমি সাতক্ষীরা থেকে শেখ শওকত হোসেন, সাতক্ষীরা তালা থেকে। জি, আপনার প্রশ্নটা বলেন, সবাই শুনতে পাচ্ছে। আমার প্রশ্ন হলো, আমার এখানে ভোট হচ্ছে, এখানে একটা মিথ্যা একটা মামলা হয়েছে, অন্য দুই প্রার্থী হয়রানি হচ্ছে, আগামীকালকে সকালে ভোট, ভোটাররা আতঙ্কিত। আর ভোট হলেই তো দিনের ভোট রাতে হয়ে যায়, এই জন্যই তো আর অন্যান্য দল ভোটে আসতে চায় না। জি, ধন্যবাদ। মনে হয় বোঝা গেছে আপনার প্রশ্ন। জনাব মাসুদ কামাল, আপনার কাছে ফিরে আসে। এটাই হলো মূল কথা যে আসলে বাংলাদেশে মানে আওয়ামী লীগ তো মনে করেন স্বাধীনতা যুদ্ধের সময় ওনারাই তো অগ্রণী ভূমিকায় ছিলেন, ওনাদের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল, আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম, যে রাষ্ট্রের মূল মন্ত্রের মধ্যে ছিল গণতন্ত্র। তো গণতন্ত্রের মূল বিষয়টা কি? নির্বাচন। এবং আমার দেখা মতো, আমি তো যুদ্ধের সময় আমি জীবিত ছিলাম, আমি তখন ক্লাস 6-এ পড়ি, একদম ছোটও তো না, দেখেছি তো। আমাদের দুর্ভাগ্য হলো কি, আমাদের এই জীবনে দেখে যেতে হলো যে নির্বাচন ব্যবস্থাটা কি, কীভাবে ধ্বংস করা যায়, সেটা হাতে কলমে দেখিয়ে দেওয়া হলো। এটা আমরা দেখলাম। এখানে কিন্তু আপনি যতই তারস্বরে চিৎকার করেন যে অবাধ নির্বাচন অমুক হয় তমুক হয়, আপনি বলবেন, আপনার এই বক্তব্যকে দেশের মানুষ শুনছে না। কে বিশ্বাস করছে? কেউ বিশ্বাস করছে না। সরকারের তরফ থেকে তো বলা হয় যে দায়টা আসলে নির্বাচন কমিশনের, তারা সঠিকভাবে নির্বাচন করতে ব্যর্থ হচ্ছেন। সেক্ষেত্রে সরকারের এই অভিযোগটা নির্বাচন কমিশন স্বীকার করে, ওনাদেরই তো অত্যন্ত আদরের নির্বাচন কমিশন, তারা স্বীকার করে? তারা তো স্বীকার করে না। তারা বলে জনগণ না আসলে আমরা কি করব। কথা কিন্তু সত্য, জনগণ না আসলে কি করব। জনগণ আসে না কেন? জনগণের মধ্যে সেই প্রত্যয়টা তৈরি করার দায়িত্ব কার? সেই ভরসাটা তৈরি করার দায়িত্ব কার? এক লোক গাড়ি নিয়ে বসে আছে, তার ইতিহাস হলো এর আগে সে যতবার গাড়ি চালিয়েছে প্রতিবার অ্যাক্সিডেন্ট করেছে। ওই গাড়িতে লোক উঠবে? আপনার লোককে ঠেললে উঠবে? যদি আপনি লাঠিতে পাইলেন ওকে বাড়ি দাও, ঠ্যাং ভাঙবে, মরবো তোর না, ওখানে উঠলে তো মরবো। তো আস্থাটা তৈরি করার দায়িত্বটা কার? তো আস্থা তো নেই, নির্বাচনের প্রতি মানুষের মধ্যে কোনো আস্থা নেই। আপনি চিৎকার করে কোনো লাভ নেই। আপনি চিৎকার করতে পারেন, আপনার গাইড জোর আছে, আপনার কাছে পুলিশ আছে, আপনার কাছে অনেক কিছু আছে, আপনি চিৎকার করতে পারেন, জনগণের তো ভয়ে কোনো জবাব দেবে না। বাট সত্যটা কি? ডক্টর মিল্লাত যখন বললেন যে উনি কোনো প্রার্থী পান নাই, উনি একা একা জয়লাভ করেছেন, উনি তৃপ্তি পান নাই, তিনি শপথ নিলেন, পদত্যাগ করতেন, উনি বলতেন যে এই নির্বাচনে আমি স্বস্তি পাচ্ছি না, আমি যাবো না সংসদে। উনি তা করেছেন? তা তো করেননি।
উনি এখন বলতেছেন উনি তৃপ্তি পান নাই, তখন উনি গেলেন কেন সংসদে? বলতেন যে এই নির্বাচনে আমি স্বস্তি পাচ্ছি না, আমি যাবো না, তাহলে বুঝতাম যে না ওনার মধ্যে সেই পার্সোনালিটি আছে। তো এইগুলি বাদ কি বাদ, বলার জন্য বলা, বাট রিয়েলিটিটা কি? যেন তেন প্রকারের সংসদে যেতে চাই, এগুলো রিয়েলিটি। ওখানে গেলে ওখানে অনেক বধূ আছে, সেখানে ভাগ দিব। ভাই এগুলো বুঝতে জনগণের কোনো সমস্যা হয় না। অনেক ধন্যবাদ। ডক্টর মিল্লাত, আপনার কাছে ফিরে আসি। যেন তেন প্রকারে সংসদে যাওয়াই কি আওয়ামী লীগের লক্ষ্য? তার আগে আমি বলতে চাচ্ছি যে যে কথাটুকু বলা হলো ব্যক্তিগতভাবে বলা হয়েছে, ব্যক্তিগতভাবে আমি তার কোনো উত্তর দিতে চাই না, কারণ আসলে ব্যক্তিগতর চেয়ে সমষ্টিগত আলাপটা করাই ভালো। তবে একটা কথা, অন্যের দোষে কেন জনগণ এবং সরকার সাফার করবে এইটা বোঝার ক্ষমতা সকলের আছে কিনা, কিংবা আল্লাহ তাআলা দিয়েছেন কিনা সেটা জানি না। অন্যের দোষে 7-8টি বছর রাস্তায় রাস্তায় ঘুরলাম, জনগণের দূরে দূরে গেলাম, কিন্তু কেউ ভোট করতে আসলো না। সেইখানে আমার কি দোষ? এবং আমাকে আবার সেই ভোটে এসে আবার পদত্যাগ করতে হবে সরকারকে বিপদে ফেলার জন্য, আরেকটি একই ধরনের নির্বাচন করার জন্য, কিংবা পিছনের পথ দিয়ে কাউকে ক্ষমতা আসার জন্য না। কিন্তু এই যে সেই নির্বাচনের আসলে উদাহরণ দিচ্ছিলাম জনাব মিল্লাত। আমার কথাটা শেষ করে নেই। জি নিশ্চয়ই। বাংলাদেশের একটি নির্বাচনের কথা আপনি বলেন যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি। আমরা বলি 2014 সাল, 2018 সাল, আমরা কিন্তু ভুলে গেছি 88 সনের নির্বাচনের কথা, 96 ফেব্রুয়ারি নির্বাচনের কথা, 79 সনের নির্বাচনের কথা। এই নির্বাচন নিয়ে কিন্তু আজকাল আর কেউ কথা বলেন না। কথা বললে কি হয় আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন কমিশনের যে ক্ষমতা নির্বাচন কমিশন ধারণ করে, যে সাংবিধানিক অবস্থান তারা ধারণ করে, তারা চাইলে অবস্থার পরিবর্তন করতে পারে। এখন যদি সবাই যদি একইভাবে তাদের ভূমিকা পালন না করে, দোষটি এসে পড়ে কোনো রাজনৈতিক দলের কিংবা কোনো ব্যক্তি যে এলাকা থেকে তাকায় তার উপরে। আপনি বলেন বাংলাদেশের সাংবিধানিক শূন্যতা কি খুব বেশি দরকার? বাংলাদেশে 150-53 জন এমপি সেই সময় প্রার্থীবিহীন নির্বাচিত হয়েছিল। তারা যদি সংসদে না যেতেন তাহলে কে ক্ষমতাটা দখল করে থাকতো? আবারও কি ওই অনির্বাচিত সরকার কিংবা সামরিক সরকার কিংবা অসাংবিধানিক সরকার দরকার বাংলাদেশের জন্য? কেন আজকাল টিভি টক শোতে শুধু কথা বলে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জনমত গঠন করা হয় না যে এভাবে যেভাবে চলছে এর চেয়েও ভালোভাবে আসলে আমরা চলতে পারি? এটা তো বলার চেষ্টা করা উচিত। আপনি চিন্তা করে দেখেন যে জনগণ লজ্জিত হবে কেন? জনগণ আসলে উৎসাহ হারিয়ে ফেলেছে। কেন হারিয়ে ফেলেছে জানেন? কারণটি হচ্ছে জনগণ দেখতে পাচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য লোক আসছে না। যদি যে কোনো নির্বাচনে আপনি দেখেন, এই নির্বাচনগুলোর মধ্যে কিন্তু কোথাও কোথাও শক্তিশালী দুইজন প্রার্থীর মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং জনগণ সেখানে বেশি ভোট দিতে যাচ্ছে, কারণ সেই প্রার্থীরা জনগণকে ভোট কেন্দ্রে আনতে সক্ষম হয়েছে, এখনো হচ্ছে। আমরাও কিন্তু সেই কয়েকটি আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, কিন্তু যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে, প্রতিদ্বন্দ্বী যদি একজনের মার্ক 100 হয়, একজনের মার্ক 5 হয়, তাহলে আসলে জনগণ উৎসাহিত হবে না। একটা প্রশ্ন করতে পারি এই ফাঁকে, সেটা হচ্ছে যে নির্বাচনের কথা আপনি বলছিলেন খানিকক্ষণ আগে, তখন এই হোসেন মোহাম্মদ এরশাদের উদাহরণটা টানছিলাম যে তিনি বললেন প্রথমে নির্বাচনে যাবেন না, তারপর হঠাৎ অসুস্থ বোধ করলেন, হাসপাতালে গেলেন, তারপরে সিদ্ধান্ত পাল্টে গেল। সে সময় কিছু কূটনৈতিক তৎপরতা অনেকের কাছেই খুবই অপ্রীতিকর ঠেকেছে। আমি জানি না আপনার কেমন মনে হয়েছে। খুবই সমালোচনা হয়েছিল কূটনৈতিক প্রভাব নিয়ে সেই নির্বাচনকে ঘিরে। তো সেগুলোর ব্যাপারে কি সরকারের কোনোই দায় নেই, আওয়ামী লীগের কোনোই দায় নেই? এটি কেবল দায় বিরোধী দলের, যে তারা একরকম স্বেচ্ছাচারিতা করে নির্বাচনে আসলেন না? ব্যাপারটা কি তাই? জনাব হোসেন মোহাম্মদ এরশাদ মারা গেছেন, তার সম্বন্ধে আসলে কোনো মতামত দেওয়াটা আসলে ঠিক হবে না। তার প্রতি শ্রদ্ধা রেখেই জানি, আমি তাকে খুব রাজনীতিবিদ হিসাবে বিভিন্ন বড় দলকে যেমন ফলো করি তাকে ফলো করতাম। তিনি সকালে এক কথা বলতেন, সন্ধ্যায় এক কথা বলতেন, মধ্যরাতে আর এক কথা বলতেন। এটা আপনাদের নিউজ পেপার, আপনাদের টিভিতে বারবার এসছে। আর বিদেশি কূটনীতির দৌড়ঝাঁপ, এটা অবশ্যই তাদের দায়িত্ব, তাদের দেশের প্রতিনিধি হিসাবে এদেশে দায়িত্ব পালন করা। স্থানীয় ব্যাপারে নাক গলানোর কোনো অধিকার না করার জন্য তাদের অবশ্যই দায়িত্ব রয়েছে এবং তারা সেই শপথ নিয়ে আসেন। এটা যদি করে থাকেন তারা দায়িত্ব ভঙ্গ করেছেন এবং কাজটি তারা ভালো করেননি। সেটার ব্যাপারে কি সরকার কোনো প্রতিবাদ জানিয়েছে সে দেশের হাই কমিশনারকে দেখে? সরকার প্রতিবাদ জানিয়েছে কিনা, কোনো বিরোধী দল কোনো প্রতিবাদ জানিয়েছে কিনা সেই সময়টিতে আমার আসলে স্মরণে নেই, যেটা আমি সরল বিশ্বাসে বলছি, আমার আসলে স্মরণে নেই। এবং কি ব্যাপারে প্রতিবাদ জানাতে হবে
এবং সংবাদ মাধ্যমগুলো কি করেছে আমি আসলে সেই ব্যাপারটার সময় আমার স্মরণে না থাকার জন্য আমি কোনো মন্তব্য করতে পারলাম না। তবে কোন কোন ব্যাপারে সরকারকে প্রতিবাদ করতে হবে এবং কোন কোন ব্যাপারে সরকারকে প্রতিবাদ করতে হবে না বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মনে হয় সেটা খুব ভালো করেই জানে, এবং যখন প্রয়োজন পড়ে তখন কিন্তু তারা সেই কাজটি সুচারুরূপে সম্পন্ন করে যতটুকু আমি দেখেছি। তবে আপনি যে ঘটনাগুলোর কথা বলছেন আবারও বলছি আমি স্মরণ করতে পারছি না। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতির আসলে সময় হয়ে গেছে। দর্শক একটু পরেই ফিরে আসবো, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক আপনারা দেখছেন সিএসআর এর মুক্তবাক। আর একটা প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, আওয়ামী লীগ কি ভাবছে আসলে বিএনপির নির্বাচন কেন্দ্রিক রাজনীতি নিয়ে, সে বিষয়ে সেটা দেখে আমরা আবার আলোচনায় ফিরব। আন্দোলনের কৌশল ও রাজনৈতিক কর্মপন্থা ঠিক করতে সহযোগী ও অঙ্গ সংগঠন সহ কেন্দ্রীয় নেতাদের সাথে টানা বৈঠক করল বিএনপি। তবে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানায়নি দলটি, যদিও বিএনপির অনেক নেতাই বলছেন জাতীয় নির্বাচন নয়, সরকার হটানোই তাদের প্রধান লক্ষ্য। অবশ্য এ নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন আন্দোলনের হুমকি বিএনপির গদবাধা বলি। সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচন কমিশন গঠিত হবে এবং তার অধীনেই হবে ভোট। এটি কিন্তু বিএনপির নতুন কথা না, বহু পুরনো কথা, এবং এই কথা বলতে বলতে আজকে দীর্ঘ 12 বছর 13 বছর কিন্তু পার হতে যাচ্ছে। বিএনপির কথাতে এখন বিএনপির লোকেরাই বিশ্বাস করে না। আগামী তো ইনশাআল্লাহ আইন এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হবে এবং আগামী সকল নির্বাচন, জাতীয় নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন দেশের সংবিধান এবং আইন অনুযায়ী পরিচালিত হবে। সিনিয়র এই দুই নেতা বলছেন বিএনপি নির্বাচনে না গেলে গ্রহণযোগ্যতার সংকট হবে না, বরং তাদের অস্তিত্বই বিলীন হতে পারে। আজকে তো এমন না যে এই দুটি নির্বাচন করে এই দল মানে বিশ্ব রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়েছে বা কোনো দেশ আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছে। তাদের জায়গা থেকে তারা বলতেই পারে, আমরাও বলি যে নির্বাচনে একটা অংশগ্রহণমূলক নির্বাচন, এটা আমাদেরই কামনা। বিএনপি যখন দলীয় সরকার ছিল তখন 15 ফেব্রুয়ারি নির্বাচন আমরা দেখেছি, সুতরাং বিএনপির মুখে এই সমস্ত কথা সাজা না। দলীয় সরকারের অধীনে যে নির্বাচন সেটাকে ধ্বংস করেছে, এই জন্যই তত্ত্বাবধায়ক সরকার এসেছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের যে কর্মকাণ্ড সেটাকেও তারা ধ্বংস করেছে। নির্বাচন এলেই বিএনপির অপপ্রচার, ষড়যন্ত্র ও সহিংসতা শুরু হয় বলে অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। জানান আইনের বাইরে কিছু করলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। মানুষের সচেতন করা এবং প্রতিরোধ গড়ে তোলা, এগুলোই আমাদের কাজ এবং এগুলোই আমরা করব। তারা যদি এমনগুলো কাজ করে যেটা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ নেতাদের সাফ কথা, ক্ষমতার পালা বদলে নির্বাচনই একমাত্র পথ। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আসতে চাই। স্বাভাবিকভাবে 2 বছর পরেও যদি নির্বাচন হয়, এটা ধরে নিই, সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনাটা কি, আপনারা কিভাবে এগোতে চাচ্ছেন সেটা জানতে চাই। এখানে খুব পরিষ্কার ব্যাপার, এই সরকার এটা ভোট চোর, ভোট ডাকাত, ভোট ছিনতাইকারী। জনগণকে ভোট দিতে দেয়নি, বাংলাদেশের জনগণ ভোট দিতে যায়নি। শুধু বিএনপি না, ছাত্রলীগের যারা নতুন ভোটার তারাও দিতে পারে নাই। 2টা টার্ম তারা ভোট দিতে পারে না, 2014 সালে পারে নাই, 2018 সালে পারে নাই। তো তাদের মুখ দিয়ে সব কথা তারা বলতে পারে। এটাকে নির্বাচন হয়েছে, যে এর আগে একদিন বললেন যে 2014 সালে প্রার্থী না থাকার কারণে সেটা তো বোঝা গেছে। আপনাদের পরিকল্পনা কি? আমাদের পরিকল্পনা খালি বলবেন কেন? জনগণের পরিকল্পনা বলেন, অন্য দলের পরিকল্পনা বলেন। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই আওয়ামী লীগের ঘরানার কয়জন বাদে কেউ তো 2014 সালে নির্বাচনে যায়নি। 2018 সালের নির্বাচনে আমরা বিশ্বাস করেছিলাম যে এখানে একটা ভোট হবে। সেখানে যে প্রতারণা করেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সাথে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই এই প্রতারক সরকারের কথায় আর বিশ্বাস করবে না। অতএব একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা না হলে সেই নির্বাচনকে লাভ কি? সেই নির্বাচনকে কোনো লাভ আছে? এখন তবে তারা যে কথাটা বলছেন, জনগণ এত অহমিকা দেখান তো ভালো না। জনগণের উপর ভিত্তি থাকে, জনগণের ভিতরে ভিত্তি থাকলে প্রশাসন ছাড়া নির্বাচন করে জিতলে তারা এইসব কথা বলতে পারে। এই যে এর মতো কথা বলে, মানে একেবারে বাচ্চা ছেলেদের মতো। 15 ফেব্রুয়ারি, আরে বাবা 15 ফেব্রুয়ারি নির্বাচন করে তো তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সংযোজন করেছিল, তো প্রথম অধিবেশনই তো
সেইটাকে নিয়ে ই করার দরকার আছে। ওই নির্বাচন না হলে পরে পিছনের কথা বলতে চাচ্ছি না আসলে, পিছনের কথা না, পিছনের কথা তো তারা টেনে নিয়ে পরিকল্পনা জানতে চাচ্ছি, পিছনের কথা তারা টেনে নিয়ে আসলে বোধহয় উত্তর দিতে হচ্ছে। এখন কথা হলো যে আগামী দিনে যেমন এখন কোনো বিএনপি না, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এই ইউনিয়ন কাউন্সিল নির্বাচন যাচ্ছে না, কোনো রাজনৈতিক দলই যাবে না। তারা যদি মনে করে থাকে আবারও তারা গাছ নির্বাচিত বিনা ভোটে তারা হবে, তারা বলতে পারে, আপনারা না গেলে তো তাই হয়ে যাবে। আমরা কি হাত ছেড়ে দিয়ে বসে থাকবো? আর উনি বলতেছেন ভয় দেখাচ্ছেন, কি ভয় দেখাচ্ছেন? যে সন্ত্রাস করলে, বিয়ে করলে, সেই করলে, বিশৃঙ্খলা, আরে বার বিশৃঙ্খলা সৃষ্টি করতে কবে? আমি 173 দিন হরতাল করেছিলাম আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক বিধান চালু করার জন্য। কিন্তু আপনাদের নেত্রীকে যেভাবে সরকারের আনুকূল্যের উপর নির্ভর করে জেলের বাইরে থাকতে হচ্ছে, তাতে করে কি আদৌ কোনো আন্দোলন করার অবস্থা এটা আন্দোলনের ব্যাপার তো না, এটা তো অপকৌশল একটা, এটা অপকৌশল। আজকে বেগম খালেদা জিয়াকে আজকে আবার 6 মাসের জন্য তার দামানি মানে সাজা স্থগিত করে দিয়ে যাবে, এটা উপহাস করতেছে, বেগম খালেদা জিয়া তামাশা করতেছে। যে মামলা বেগম খালেদা জিয়া তারেক রহমান এক ঘন্টা যাতে সাজা হওয়ার কথা না, সেই মামলা তাকে সাজা দিল নিম্নত 5 বছর সশ্রম কারাদণ্ড, 10 লাখ টাকা জরিমানা। সেই মামলা আবার হাইকোর্টে গিয়ে আরও 5 বছর বাড়লো। বিদ্যুৎ কোথায় আছে, কোথায় আছে বলেন তো? তারেক রহমান নিম্ন আদালতে খালাস হলো, উচ্চ আদালতে তার 7 বছর জেল এবং জরিমানা দেখলো, কোথায় আছে এগুলি? গায়ে জোরে কি আপিল করার সুযোগ নেই? আপিল করে আপনি কি করবেন? আপনার তো সাজা তো পৃথিবীর কোনো আদালতে কোনো আইন বেগম খালেদা জিয়াকে 1 ঘন্টার সাজা দিতে পারে না, তার কোনো সিগনেচার কোনো কিছু নাই, টাকা এখনো সেই জায়গায় রয়ে গেছে। সেখানে আপনার জামিন হবে কিভাবে? যদি আইনের ধারা মতো যদি আপনারা এই সব যুক্তিও যদি মেনে নেওয়া যায়, যদি মনে করি যে সব ক্ষেত্রে বেগম জিয়া অবিচারের শিকার হয়েছেন, তারপরও বিএনপির পরিকল্পনা কি কেবলমাত্র সরকার এই সাজার স্থগিতের মেয়াদ বাড়াতে থাকবে এবং আপনারা এইভাবেই মোটামুটি চুপচাপ বসে থাকবেন? এইভাবেই মানুষ সবসময় যে চুপচাপ বসে থাকবে মানুষ, এর কি কোনো মানে আছে? আমাদের 1 লক্ষ আমাদের হলো 35 লক্ষ লোকের নয় মামলা, 1 লক্ষ মামলা আমাদের আছে। আমার কালকে একটা মিথ্যা হাজিরা দিতে যাবো। আর মিথ্যা মামলা যেভাবে আমি চিন্তা করছি, আমি অন্য কোনো কেউ চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি এই সরকার প্রধান থেকে শুরু এরা এত পাপরা রাখবে কোথায়? পাপীরা এরা কথায় কথা মিথ্যা কথা বলছে, কথায় কথা মিথ্যা কথা বলছে। যেমন একজন ধরনের একটু পরিষ্কার করবেন যে আপনাদের আশা হচ্ছে জনগণ একসময় মাঠে নামবে, অবশ্যই জনগণই আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে। এই সরকার তো চোর, আপনাদের কোনো পরিকল্পনা নেই? প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত চোর। আমি ধরেন বিরাট মসজিদের আমি ইমাম সাহেব, আমার পিছনে আমি নামাজ পড়েন, আমি যদি একটা অবৈধ কোনো কাজ করি, চুরি হোক বা অনৈতিক কোনো কাজ করি, আমার পরদিন ইমাম মানবেন? আমার তো জুতা পিটা করবেন। তো এই সরকার তো ভোট চুরি করছে রাতের বেলা। এই সরকার বাংলাদেশের সমস্ত প্রশাসনের লোকজনকে অনৈতিক কাজের ভিতরে নিয়ে গেছে। আমার যেমন মামলা, আমি আপনার এখান থেকে এই চ্যানেল 24 থেকে আমি অ্যারেস্ট হয়েছিলাম 2015 সালের 12 জানুয়ারি। আমার নামে 3টা মামলা দিল ইতে আপনার বনানী ইতে গুলশানার ভাটারা। সেই মামলা সেদিন আসে সাক্ষী, ওসি নিজে গেছে থাকেন তাকে। আমি বলি, আমি আপনাকে পরিষ্কার করে বলি যে উনি যে কথাটা বললেন, যে আলোচনা একজন বললেন যে আমি খুব আমি প্রতিদ্বন্দ্বী পাইনি। ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের ওয়াইফ, তার অভাবিত মেয়ে, তার ছেলে, তাদেরকে গ্রেপ্তার করেছিল অনির্বাণ সরকার। তারপরে 2008 সালের নির্বাচনে 29 নম্বর নির্বাচনে ইকবাল হাসান মাহমুদের টুকু ভাইয়ের ওয়াইফ এমপি হয়েছিলেন। 2014 সালে ইলেকশন করেন নাই। 2018 সালে ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের ওই মিটিংয়ে হামলা করে, গুলি করে একটা মহিলা চোখ অন্ধ হয়ে গেছে। হামলা করে নাই কার উপরে? শুরু করে। অনেক ধন্যবাদ। আমার মনে বোঝা গেছে আমরা নির্বাচনে যাই না, জনগণ আসে না, জনগণ আসতে দেওয়া হয়, এই জোর চিরদিন থাকবে না। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। তাহলে ব্যাপারটা কি এরকম যে একটি সরকারের উপর বিরক্ত হয়ে জনগণ আন্দোলন করবে, নিজের থেকেই কোনো রাজনৈতিক দল তাদের সংগঠিত নাও করতে পারে, এবং তার পরিপ্রেক্ষিতে অন্য একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে? প্রশ্ন হচ্ছে, এই যে দুই রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, একজনের চেয়ে আরেকজনকে বেছে নেওয়ার কি কোনো কারণ জনগণের সামনে রয়েছে যে এরা এই কারণে এই সরকারের চেয়ে অনেক ভালো হবে? দেখেন জনগণের কি ঠেকা পড়ছে, জনগণের কি ঠেকা পড়ছে যে আওয়ামী লীগের সরে বিএনপিকে আনতে হবে। বিএনপির আসলে যে কী করবে এটা কি জনগণ শিওর? জনগণ তো দেখেছে, জনগণ কি দেখেনি? 2006 সালের 22 জানুয়ারি যে নির্বাচনের পরিকল্পনা হচ্ছিল, সেই পরিকল্পনা হলে কি হতো? বিএনপি যে জায়গাটাতে ভুল করেছিল সেই ভুলটা 2014-তে আওয়ামী লীগ করে নাই। ফর্মুলা তো সেম রে ভাই, সেম ফর্মুলা। তো জনগণের কী ঠেকাটা পড়ছে দেখেন। জনগণ ধরা যাক হাইপোথেটিক্যালি আওয়ামী লীগটা খুব অপছন্দ করে, ধরেন করে, জনগণের কী ঠেকাটা পড়ছে আওয়ামী লীগের সরে বিএনপিকে আনার? বিএনপি কি মধু? বিএনপিকে দেখেনি এই জনগণ? সবাই দেখছে।
প্রশ্নটা হলো কি জিনিসটা এখানে দেখেন, জনগণ আসলে নিস্পৃহ, জনগণ আসলে বিরক্ত, এই রাজনৈতিক দলগুলোর উপরে জনগণ বিরক্ত। সে জানে কোন দল গেলে একই হয়, যে লাও সেই কদু। জনগণের ঠেকা পড়ে নেই বুকে রক্ত দিয়া তারেক রহমান এনে ক্ষমতা বসানোর কোনো ঠেকা নেই তার। তোমরা পারলে মারামারি করো ভাই, ওই অ্যারিনা তোমাকে দিয়ে দিলাম, ওই প্রয়োজনে 2 দলকে আইনে আপনার একটা বক্সিং গ্রাউন্ডে ফেলাই দেন, তারা মারামারিকে যে জিতুক, যে হারে হারুক, জনগণের কোনো ঠেকা নাই। বিষয়টা কী দাঁড়াল দেখেন, এই যে এতক্ষণ হাবিব ভাই এখানে পাশাপাশি বললেন, আপনি একই প্রশ্ন 3বার রিপিট করলেন যে আপনাদের পরিকল্পনা কি। বিএনপির কোনো পরিকল্পনা নাই। বিএনপি যদি আজকে একটা পরিকল্পনা দিতে পারতো যে আমরা এই কাজটা করতে চাই, জনগণ সেই পরিকল্পনার সঙ্গে নিজেদেরকে একাত্ম বোধ করতে পারতো, জনগণ যদি মনে করতো যে বিএনপির পরিকল্পনাটা আসলে আমাদের ভালোর জন্য, জনগণ সম্পৃক্ত হতো। বিএনপি সেই পরিকল্পনা কোথায়? কোনো পরিকল্পনা নাই। তারা আশা করতেছে জনগণ তাদের বুকে রক্ত ঢেলে দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাই দিবে এবং তারপরে তারা সাইজা গুজা দিয়ে ক্ষমতায় বসবে। ভাই সেই দিন গুজার গিয়া। এই জনগণ এখন অনেক চালাক হয়ে গেছে, তারা কোনো কিছুই করবে না। পারলে আপনি করেন, যান, পারলে করেন। কেমনে করবে? একজন তো 6 মাস 6 মাস করে এক্সটেনশন নিচ্ছেন, আরেকজন তো ওখানে বসে মানে লন্ডনে বসে বসে রাজার হালে দিন কাটাচ্ছেন। ওখানে বসে বসে অনলাইনে মিটিং করেন আর তারা নমিনেশন দেন। এই তো করেন উনি। তাহলে আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা সম্পৃক্ত নয়, আপনি যত কিছুই বলেন। জি, তাহলে আমাদের রাজনৈতিক ব্যবস্থা বা নির্বাচনী ব্যবস্থা, যেটা আমরা আমাদের সংবিধানে বলেছি, গণতন্ত্রকে আমাদের ভিত্তি বলেছি, তার আসলে ভবিষ্যৎটা কি? দেখেন, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, আমি কিন্তু একটু আগে বললাম, এবং সেই ধ্বংস করার দায়িত্ব আমি মনে করি আওয়ামী লীগের। আওয়ামী লীগকে আমি এই জন্য অপছন্দ করছি, কিন্তু আমার কাছে একজন মানুষ, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে বিকল্পটাকে, সেই বিকল্পের জায়গায় কিন্তু বিএনপি নিজেকে উপস্থাপন করতে পারে নাই, সিম্পলি পারে নাই। আপনি বিকল্পটা কে বলেন? আপনি পারে নাই, তাহলে আমি কি করব? আমার আর কোনো কাম নাই, আমার পয়সা দিয়ে খাবো পড়বো, আর আমি যে আমার জীবনে রিস্ক নিয়ে আওয়ামী লীগের নামাবো, নামে বলবো তারেক সাহেব আপনি আসেন, এসে বসেন, এসে আপনি আপনার মতো করে স্টিম রোলার চালান, এটা আমি বলবো নাকি? তাই ভাই জনগণের কথা হলো, ভাই আমরা কোনো কিছু বুঝি না, আমরা আমাদের মতো কাজ, আমার সরকারে যেই থাকুক, আমার ইনকাম তো আমাকেই করতে হবে, না আমাকে পরিশ্রম করতে হবে। চাকরি গেলে তো আমি বেকার হব, তো আমার ঠেকাটা কি বুঝান তো আপনি আমারে? আমার ভাই কোনো ঠেকা নাই। আমি খালি আল্লাহর কাছে দোয়া করি যে গভর্নমেন্ট যেন আমার কোনো উপকার করার দরকার নাই, আমার যেন ডিস্টার্ব না করে, আমার কাজটা আমি করব। কিন্তু আনফর্চুনেট হলো আমাদের দেশের জন্য, জাতির জন্য, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, আমাদের সরকারগুলো সাধারণ মানুষকে ডিস্টার্ব করে। ভাই ডিস্টার্ব করেন না, দেশ আপনি অগ্রসর হবো। আপনি কিছু করেন নাই। এই দেশের লোকগুলো বিদেশ গেছে, শ্রমিকের কাজ করছে, মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠাইছে, আপনি এখানে জিডিপির গর্ব করেন, এবং তারা আবার বিদেশ যাবে সেই ব্যবস্থা আপনি করতে পারেন না। প্রধানমন্ত্রী বলছে 7 দিনের মধ্যে RT-PCR ল্যাব করতে এয়ারপোর্টে, আজকে 19 দিন হয়ে গেছে, আপনি করতে পারেন নাই। এই তো সরকারের বাহাদুরি, পারেন নাই তো আপনি। আপনারা প্রধানমন্ত্রীকে অবজ্ঞা করেন। প্রধানমন্ত্রী বলছে যে এখানে আশ্রয়ণ প্রকল্প করো, ওখানে যে আপনি দুর্নীতি করতেছেন তো, ওটা কি বিএনপি যে করছেন নাকি? আপনি করতেছেন। তো জনগণকে ডিস্টার্ব করেন না, জনগণ নিজের মতোই চলবে, ভালো মতো চলতে পারবে। আর বিএনপি যে প্রত্যাশা করতেছে যে জনগণ তার জন্য করবে, জনগণ বডি দিতে যাবে না, দেখেন আপনি। জি, অনেক ধন্যবাদ। ডক্টর হাবিব মিল্লাত, আপনার কাছে ফিরে আসি। এই যে রাজনৈতিক ব্যবস্থায় নির্বাচনের নামে যে প্রতিষ্ঠানটি এতদিন ছিল, সেটা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই সময়ে যতটা ভোট বিমুখ মানুষ হয়েছে এত দীর্ঘ সময় ধরে, সেটা এর আগে হয়েছে কিনা সেটা ব্যাপারে আপনার কি মনে হয়? এবং এই যে মানুষের ভোট বিমুখতা, তার পাশাপাশি যে বিনা ভোটে নির্বাচিত হওয়ার এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে, এটা পরিবর্তন করার ব্যাপারে ধরে নিলাম বিরোধী দল পুরোপুরি ব্যর্থ, রাজনৈতিক দল, বাংলাদেশের বৃহত্তম প্রাচীনতম রাজনৈতিক দলগুলোর একটি তো প্রাচীনতম রাজনৈতিক দল নিঃসন্দেহে বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের নিশ্চয়ই একটা দায়িত্ব রয়েছে এই ব্যাপারে, সেটা নিয়ে কি ভাবছেন আপনারা? একটু আনমিউট করে নিতে হবে। আমি আসলে আওয়ামী লীগের নীতি নির্ধারী পর্যায়ের কেউ না, আমি আওয়ামী লীগের একজন কর্মী, সমর্থক এবং একজন সংসদ সদস্য। সেই হিসেবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে সকলের দায় দায়িত্ব আওয়ামী লীগ নেয় নাই। আওয়ামী লীগ দায় দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের মতো চলবে। জনগণ পছন্দ করলে আওয়ামী লীগ থাকবে, জনগণ পছন্দ না করলে আওয়ামী লীগ থাকবে না। আওয়ামী লীগ অন্য দলের দায়িত্ব নেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু নির্বাচনী ব্যবস্থা যদি অকার্যকর হয়, তাহলে জনগণ আপনাদের পছন্দ করছে কি না করছে সেটা আপনারা কিভাবে বুঝবেন?
আপনাকে ইতিহাস পর্যালোচনা করতে হবে, আপনাকে 50 বছরের ইতিহাস দেখতে হবে, আপনাকে জনগণ কিভাবে জনগণ আপনাকে সমর্থন করে কিনা বোঝার দুইটি মাত্র পথ আছে। একটি হচ্ছে নির্বাচন আর একটি হচ্ছে জনমত জরিপ। জনমত জরিপটি বাংলাদেশে আসলে সেইভাবে কখনো বড় আকারে হয়নি, কিন্তু নির্বাচন হয়েছে 11টি, এবং স্থানীয় সরকার নির্বাচন বাদে দিলাম। আপনি নির্বাচনগুলোর ফল যদি পর্যবেক্ষণ করতে থাকবেন, দেখবেন আওয়ামী লীগ ক্ষমতায় যাক আর বিরোধী দলে থাকুক, আওয়ামী লীগ কিন্তু কখনো কম ভোট পায়নি। সেই হিসাব করলে দেখা যাবে যে আওয়ামী লীগ কিন্তু সবসময় সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে বাংলাদেশে 50 বছর ধরে টিকে আছে। আর যদি বলেন বিভিন্ন ব্যক্তি জনপ্রিয়তা যেগুলো হয়েছে, যে বিদেশি যে জনপ্রিয়গুলো হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনায় কিন্তু দিন দিনই জনপ্রিয়তা বাড়ছে এবং 70 ভাগ ছাড়িয়ে গেছে বিভিন্ন বিদেশি। সেটা কতটুকু কত জনগণ নিয়ে করা গেছে এই প্রশ্ন করলে তার উত্তর আমি দিতে পারেন, পত্রপত্রিকায় আপনার এই খবরগুলো বের করেছেন। সুতরাং এই নিয়ে আমি কথা বলতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি বলেন নির্বাচন করে লাভ কি? নির্বাচন করে যদি লাভ না থাকে তাহলে কিভাবে আপনি দেশ চালাবেন, কিভাবে সরকার পরিচালনা করবেন? তার জন্য 2-3টি পথ খোলা আছে। তার একটি পথই হচ্ছে পিছনের দরজায় দিয়ে ক্ষমতায় যাও। যাই হোক, আজকে আমার যেটি মনে পড়ছে সেটা শাহ এম এস কিবরিয়ার কথা মনে পড়ছে আমার আহসানুল্লাহ মাস্টারের কথা, মনে পড়ছে মঞ্জুরুল ইসলামের কথা, মনে পড়ছে আমার লাল দিঘি সেই গুলি বর্ষণের কথা, মনে পড়ছে আমার 10টা আগস্টের কথা, মনে পড়ছে 17ই অগাস্টে সেই 63টি বোমা হামলার কথা, কিংবা 21 আগস্ট গ্রেনেড হামলার কথা। মনে পড়ার কারণটি কি জানেন? বিএনপিরা এই জনগণকে দাবিয়ে রাখার জন্য, আমার নেত্রীকে হত্যা করার জন্য 19 বার চেষ্টা চালিয়েছে। বলা হলো ইকবাল হাসান মাহমুদ টুকুর ওয়াইফের মিটিংয়ে গুলি করা হয়েছে, কোনো মিটিং সেখানে ছিল না, এবং যদি কেউ গুলি করে থাকে বা চোখ অন্ধ হয়ে থাকে, আমরা তো অবশ্যই দুঃখ প্রকাশ করি যে একজন মানুষ কেন অন্ধ হবে রাজনীতি করতে গিয়ে, কিন্তু কার দোষটি রয়েছে, কে করেছে সেটা ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না। তো আমরা যেমন সরাসরি আমরা মৃত্যুর জন্য দোষারোপ করি, বিএনপি আমলে কোনো হয়তো সন্ত্রাসী সেই কাজটি করেছে, আমি যে কথাগুলো বললাম, কিংবা তারও আগে যদি ফিরে যাই, সেই কথাগুলো ইতিহাস বলে কিভাবে হয়েছে। আমরা সেটাতে না যে আমরা শুধু সমালোচনা করব আর জনগণ আমাদের পক্ষে চলে আসবে, এইটা ভাবা আসলে আমার মনে হয় যে আমরা ঠিক বোকার স্বর্গে বাস করি বলে আমার নিজের ধারণা রয়েছে। কাজেই আমার মনে হয় যে যারা জনগণের পাশে থাকবে, জনগণের সাথে থাকবে, জনগণ যদি কোনোদিন ভোট দেওয়ার যখন সুযোগটি পাবে নির্বাচন আসলে, কখন বলতে বোঝাচ্ছি নির্বাচন আসলে, সেই নির্বাচনে সেই পক্ষকে সমর্থন করবে। আর যদি কোনো পক্ষে একান্তই দুর্বল হয়ে যায়, দুর্বলের সাথে আসলে কেউ থাকে না, এটুকু আমি বলতে পারি। সুতরাং আমি মনে করি যে নির্বাচনের এর কোনো বিকল্প নেই আসলে, যে নির্বাচনই একমাত্র পন্থা যার মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে, এবং সেটি সাংবিধানিক পদ্ধতি হবে, এবং সেটা অন্যের সেটা পিছনের দরজা দিয়ে হবে না। অনেক ধন্যবাদ। একেবারে শেষ প্রান্তে খুব সংক্ষেপে জনাব হাবিবুর রহমান হাবিব যদি কিছু যোগ করার থাকে। না, কিছু তো যোগ করার আছে। কথা হলো যে নির্বাচন, জনগণ নির্বাচন থেকে ভোট থেকে বিমুখ হয়নি, ভোটের পরিবেশ পায় না। মনে গেলে পারে যেমন মাসুদ কামাল ভোট দিতে পারে নাই, আর ভোট দিলেও রেজাল্টটা পক্ষে আসবে না, যে কারণে জনগণ হতাশ, যে কারণে যায় না। আমরা ভোট দিতে পারলে, ভোটের রেজাল্ট হলে জনগণ অবশ্যই আবার দল বেঁধে ভোট কেন্দ্রে যাবে। আর আমার মাসুদ কামাল ভাইকে একটু আমি স্মরণ করতে, তারেক রহমান রাজার হালে বসে বসে ওখানে থাকছেন শুধু না, উনি সারা বাংলাদেশের এই যে কোভিডকালীন সময়ে লক্ষ লক্ষ মানুষকে ত্রাণ বিতরণ থেকে শুরু করে মাস্ক বিতরণ থেকে শুরু করে আমাদের উপরে যে প্রেশার ক্রিয়েট করেছিল, আপনি অকল্পনা চিন্তা করতে পারবেন না। জি, তো এই সমস্ত কথা তো বলে লাভ নেই। আরেকটা যে জনগণ যদি বিএনপির প্রতি জনগণের কোনো এই যে না থাকে, তাহলে 2013 সালের সমস্ত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জিতল কী করে? এরকম হাজার হাজার ভোটে, লাখ লাখ 1 লাখ বেশি ভোটে রাজ্য জিতল কী করে? 2014 সালে আওয়ামী লীগ বিনা ভোটে সরকার গঠন করছে, তারপরে যে উপজেলা নির্বাচন হলো, 2 ধাপের নির্বাচন, তো সব তো বিএনপি জোর দিচ্ছে ম্যাক্সিমাম 80% জায়গায়, তারপর তো ভোটটা বন্ধ করে দিল। তো জনগণ সাথে বিএনপি আছে, বিএনপির সাথে জনগণ আছে। আর আপনার এখানে যিনি কথা বলছেন যে এরশাদ সাহেবের কথা, যে এরশাদ সাহেব সকালে একটা বলে, বিকালে একটা, রাতে একটা বলে, সেরকম একজন মানুষকে আপনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত বানান কি করে, তারে আপনার বিরোধী নেতা বানান কি করে? এই প্রশ্নগুলি জনগণের কাছে আমি রেখে যাচ্ছি। খালি বিএনপির পক্ষে জনগণ আছে, এবং আমরা আন্দোলন করে জনগণকে সাথে করে নিয়েই আমরা একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে জনগণ ভোটে আমরা একটা জিনিস কি আসলে যে যাই বলুক, যেমন ধরেন সবাই বলে কি খালি অন্যেরটা বলে নিজেরটা বাদ দিয়ে বলে। যেমন মিলাদ ভাই একটা ইলেকশনের জন্য উদাহরণ দিতে গেলেন, তো উদাহরণ দিলেন কি উনি যে 88, 96 ফেব্রুয়ারি, কিন্তু উদাহরণ কিন্তু দিলেন না 91, 96, 2001, 2008, ওগুলো কিন্তু উদাহরণ দিলেন না। তো উদাহরণ দিতে গেলে সবই দেওয়া দরকার। দেখেন 91, 96, 2001, 2008 এই ইলেকশনটার মধ্যে কমন ব্যাপারটা কি? কমন ব্যাপারটা একটাই, এটা দলীয় কোনো সরকারের অধীনে হয় নাই। সিম্পল, কিন্তু
আর যেগুলো উদাহরণ দিলেন সেগুলো দলীয় সরকারের অধীনে হয়েছে। তো উনি যদি ওই উদাহরণটাই দেন তাহলে দলীয় সরকারের অধীনে ইলেকশন হলে তো ওই রকমই হবে। তো এখন এই জিনিসগুলো বুঝতে হবে। আবার একটু আগে আপনার আব্দুর রহমান সাহেবের কিছু ভাষ্য শোনালেন, ওখানে কতটা ইন্টারেস্টিং কথা। উনি বলছেন যে এমন তো না বিশ্ব আমাদের এই সমস্ত আচরণের জন্য আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে, আমাদের সঙ্গে কারো মানে এই আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। এটা কি হয় নাকি আমাদের বর্তমান সময় হয়? এই যে মিয়ানমারে এত কিছু হচ্ছে, মিয়ানমারের সঙ্গে আমরাই কি সম্পর্ক ছিন্ন করছি? তো এইগুলি হলো খোরা যুক্তি। যে মোদ্দা কথা হলো যে মানুষ কি ভাবছে, পাবলিক পারসেপশনটা কি, এটাকে অনার করা উচিত। অনেক ধন্যবাদ। ডক্টর মিল্লাত যদি আর কিছু যোগ করার থাকে। আমি কিন্তু বলেছি যে প্রত্যেকটি নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমি কিন্তু শুধু একটি নির্বাচনের কথা বলিনি, তবে যে সমস্ত নির্বাচনগুলো অন্য দলের সময় হয়েছিল সেগুলোর কথা তো বলতে হবে। 14 না 18 বলবেন, 96 বলবেন না, তা তো হতে পারে না। প্রেসিডেন্ট নির্বাচন হানা ভোটে হয়েছে, নিজে দাঁড়িয়ে সামরিক আইন প্রশাসক প্রেসিডেন্ট, তারপর হানা ভোট হয়েছে। এই কথাগুলো ভুলে যাবেন, আসলে ভুলে যাওয়া ঠিক নয়। বাঙালিদের স্মৃতিশক্তি এত খারাপ নয় যে তারা ভুলে যাবে। আমি এরপরও মনে করি শক্তিশালী নির্বাচন কমিশনের মাধ্যমে জনগণের ভোটে আপনারা নির্বাচনে আসেন। আওয়ামী লীগের জনগণের শক্তিকে আরেকবার প্রত্যক্ষ করবেন। অনেক ধন্যবাদ। আজকে আমাদের সময় একেবারেই ফুরিয়ে গেছে। সরকার হলো সরকারকে ধন্যবাদ আপনাদের সবাইকেই। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। বিদায় নিচ্ছি।